আজকে আমার ভিডিও এমন একজন মানুষকে নিয়ে, যাকে মারাঠিরা তো বটেই, সমগ্র ভারতবর্ষ দেবতা জ্ঞানে পুজো করে। জিজাবাইয়ের সন্তান তিনি। তিনি স্বপ্ন দেখেছিলেন অখণ্ড ভারতের। হ্যাঁ, তিনি মারাঠা বীর ছত্রপতি শিবাজি মহারাজ। আজ মন চেয়েছে বন্ধুচলের এই দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় ভাগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের গন্তব্য রায়গড় ফোর্ট। আমাদের চালক দাদা মঙ্গেশ এসে গেছেন, অতএব আমরা তিনজনে বেরিয়ে পড়লাম রায়গড় ফোর্টের উদ্দেশ্যে। পুনে থেকে রায়গড় ফোর্ট বেশি দূরত্ব নয়। আমাদের যেতে হবে সাতারা হয়ে। পথের মধ্যে আমাদের পড়বে পওনা লেক, যেটা কিনা খুব সুন্দর। আমি কিছু মাস আগেই, মানে গত বছর দিওয়ালিতেই এখানে এসেছিলাম মা আর টিনটিনকে নিয়ে। এখানেই আছে থামিনী ঘাট, যার প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। আমি জানি আমার বন্ধুদেরও সেটা খুবই ভালো লাগবে। তাই যেতে যেতে ওদের সেই জায়গাগুলোও দেখিয়ে নেব। কিন্তু আমাদের আসল গন্তব্য হচ্ছে রায়গড় ফোর্ট। রায়গড় ফোর্ট, যার নামের সাথে ছত্রপতি শিবাজি মহারাজের নাম ওতপ্রোতভাবে জড়িত। এই রায়গড় ফোর্টেই ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেক হয়েছিল এবং তিনি শেষ নিঃশ্বাসও এই ফোর্টেই ত্যাগ করেন। বলবো, আপনাদের সব গল্প বলবো। তার আগে আমরা এসে পৌঁছেছি তামিনী ঘাটে। তামিনী ঘাটের এই জায়গাটা ভারী সুন্দর। সামনেটায় প্রশস্ত ভ্যালি। যারা ট্রেক করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম আদর্শ। প্রায় 3 ঘন্টা ট্রেকিং করে পৌঁছতে হয় দেবকুণ্ডে। সেখানে আছে দারুণ সুন্দর একটা জলপ্রপাত। এবং মজার ব্যাপার হলো, মহারাষ্ট্রে কিন্তু বর্ষাকাল ছাড়া জলপ্রপাত খুব একটা দেখা যায় না, কিন্তু দেবকুণ্ড তার ব্যতিক্রম। আপনি শীতকালে এসেও এখানে জল পাবেন। দেখুন কি সুন্দর তামিনী ঘাটের অপরূপ সৌন্দর্য। মোবাইল করি বলে ভিডিওগুলো করে বলে দেখতে পারিস পরে পরে। এবার আমরা তামিনী ঘাট থেকে এসে পৌঁছেছি ঠিক তার পাশেই পওনা লেক। দেখুন একবার ওদের আনন্দটা। এই তুই রাস্তায় ছবি তুলবি না? কি করবে আর ভেবে পাচ্ছে না। আমারও খুব ভালো লাগে জানেন, ওরা যে এইভাবে আনন্দ করে, মজা করে, কারণ এগুলো করতেই তো এত দূর থেকে আসে। নেই না, বিলকুল নেই। ওরা যে এনজয় করছে, ওদের যে সত্যি ভালো লাগছে, এটা দেখে আর জেনে আমিও খুব খুশি হই। এই লেকটার নাম পওনা লেক। এখানে 31 ক্যাম্পও বসে। বোটিংটা আগে তো হতো, এখন হয় কিনা ঠিক বলতে পারবো না। এই পওনা লেকের পাশে পাশে বেশ কতগুলো ছোট ছোট হোটেল আছে, যেখানে আপনি বসে একটু চা জল খাবার খেতে পারবেন, একটু রিল্যাক্স করতে পারবেন। কিরে, কেমন লাগছে? অসাধারণ। সঙ্গে বললাম, ভাব মন থেকে এলো কথাটা। ওরা যে সত্যি কত খুশি সেটা আর আলাদা করে বলে দিতে হয় না, ওদের চোখে মুখেই সেটা ফুটে উঠছে। আচ্ছা, এবার আসল কথায় আসা যাক। আসলে আমরা যেখানে যাব, আমরা যাব রায়গড় ফোর্ট, যেখানে ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেক হয়েছিল। এই ফোর্ট অনেকটা উঁচুতে, অনেক সিঁড়ি ভেঙে এই ফোর্টে উঠতে হয়। তবে ইদানিং রোপওয়ে চালু হয়েছে। রোপওয়ে করে আপনি একদম দুর্গের মাথাতে পৌঁছে যাবেন, আপনাকে আর সিঁড়ি ভাঙতে হবে না। এবার আমি এই রায়গড় ফোর্টের একটু গল্প বলি।
আর সেই সঙ্গে অল্প করে বলি ছত্রপতি শিবাজি মহারাজের কথাও। না দাঁড়ান, গল্প বলার আগে একটু জল খাবার খেয়ে নেওয়া যাক। আমার বন্ধুরা বলল এখানেই বসে ওরা গরম গরম ম্যাগি খেয়ে নেবে। বেশ, তাই হোক তবে। আমার হাতে নেই তো, এখন গাড়িটা বন্ধ না, উঠছে না তো কাজ। ম্যাগির গন্ধ পেয়ে শাখা মৃগরাও যে এসে হাজির হবে সেটা আমি বুঝলেও ওরা ঠিক বুঝতে পারেনি। আসলে দোষটা আমাদেরই, জানেন তো। আমরা ওদের খেতে দিয়ে দিয়ে এমন অভ্যেস করে দিয়েছি, ওরা মানুষ দেখলেই ভাবে যে আমরা ওদের খেতে দেব। আর বেচারাদের সমস্ত কিছু তো আমরাই কেড়ে নিয়েছি। কোথায় জঙ্গল, আর কোথায় সেই জঙ্গলে গাছপালা যে ওরা স্বাভাবিক খাদ্য পাবে? সব জায়গাতেই কেমন যেন একটা অনার সৃষ্টি, অরাজকতা। আমি আবার সেই কন্ট্রোভার্সিয়াল কথাতে চলে যাচ্ছি। না থাক, তার থেকে বরং রায়গড় ফোর্টের গল্পটাই বলি। শিবাজি মহারাজ, যার আসল নাম শিবাজি শাহাজি ভোসলে, যিনি জন্মগ্রহণ করেছিলেন 19শে ফেব্রুয়ারি 1630-এ এবং মারা যান 3 এপ্রিল 1680-তে, এবং এই রায়গড় ফোর্টেই উনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাত্র কয়েক দিনের জ্বরে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 50 বছর। শিবাজি মহারাজ এমন একজন মানুষ যাকে মারাঠিরা তো বটেই, সমগ্র ভারতবর্ষ তাকে দেবতার গানে পুজো করে। তিনি এক অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন। তিনি মারাঠা সাম্রাজ্যকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন যে অনেকটা পর্যন্ত তিনি তার সাম্রাজ্যকে বিস্তার করতে পেরেছিলেন। মহারাষ্ট্রে শিবাজি মহারাজের দুর্গর সংখ্যা নেহাত কম নয়। প্রায় 300-র ওপর দুর্গ আছে শুধু শিবাজি মহারাজেরই, সমগ্র মহারাষ্ট্র জুড়ে। তার মধ্যে সব থেকে অন্যতম, বিখ্যাত এবং উল্লেখযোগ্য রায়গড় ফোর্ট। তার জীবনের অনেকটা সময় তিনি এই রায়গড় ফোর্টেই কাটিয়েছেন। ওই যে রোপওয়ে দেখা যাচ্ছে, বললাম না যে এখন রোপওয়ে চালু হয়েছে। তা নাহলে পুরো পাহাড়টা আপনাকে উঠতে হতো সিঁড়ি দিয়েই। আমাদের গাড়ি এসে থেমেছে এই পাহাড়ের নিচে। এখান থেকে আমরা এবার রোপওয়ে নেব। আমি প্রথমে ভেবেছিলাম যে শিবনারি ফোর্ট যাব, যে ফোর্টে শিবাজি মহারাজের জন্ম হয়েছিল এবং যেখানে এখনো তার ব্যবহৃত দোলনাটা রাখা আছে। আর সে ফোর্টে উঠতে গেলে কিন্তু আপনাকে সিঁড়ি ব্যবহার করতেই হবে। প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার ওপর লাগবে ওই পুরো দুর্গটার ওপরে পৌঁছতে। আমাদের এক বন্ধু আমাদেরকে বললেন, আপনারা কেন শুধু শুধু এতটা হেঁটে যাবেন, তার থেকে এখানে রোপওয়ে আছে রায়গড়ে, আর রায়গড়ে শিবাজি মহারাজের জীবনের অনেকখানি অংশ কেটেছে, তাই এই ফোর্টটাই আপনারা দেখে আসুন। আমি তার কথা শুনেই এই রায়গড় ফোর্টে এলাম। এতদিন পর্যন্ত বা এর আগেও আমি যে কটা জায়গা দেখিয়েছি, আমি বলেছি আমি এর আগে গেছি, 3 বার গেছি, 4 বার গেছি, 1 বার গেছি। তবে এই রায়গড় ফোর্টে কিন্তু আমিও প্রথমবার এলাম। এর আগে আমি কোনোদিন রায়গড় ফোর্টে আসিনি। চলুন এবার ভেতরে ঢুকে এই রোপওয়ের টিকিটটা কাটা যাক। আমার 2 বন্ধু যে অত্যন্ত খোশ মেজাজে আছে তা ওদের দেখেই বুঝতে পারছেন। দুজনে কোমর জড়িয়ে গান গাইতে গাইতে যাচ্ছে টিকিট কাটতে। যে জায়গাটাতে ওরা ঢুকলো সেখানে টিকিট কাউন্টার, সেখানে আপনাকে আধার কার্ড দেখিয়ে, মানে এই জায়গাটা, এখানে আধার কার্ড দেখিয়ে টিকিট কাটতে হবে। আর তারপরে আপনাকে ঢুকতে হবে এই সামনের জায়গাটায়। আমরা ভেতরে এসে ঢুকে পড়েছি। এই রোপওয়েটা খুবই সুরক্ষিত। প্রথমত এটা কেবল কার, ভয়টা অনেকটা কম, এবং এই রোপওয়েটা সম্পূর্ণ জার্মান টেকনোলজিতে, একটা জার্মান কোম্পানি এটা বানিয়েছে, তাই অত্যন্ত সুরক্ষিতভাবে এই রোপওয়ে বানানো হয়েছে। এইটা শোনার পরই আমি একটু ভরসা পেয়েছি। আমি কিন্তু এর আগে কোনোদিন রোপওয়ে চড়িনি। ওই দেখুন দূর থেকে একটা রোপওয়ে আসছে।
এক একটা পোর্শনে 4টে করে এরকম বক্স রয়েছে, 2টো রোপওয়ে এরকম চলে। আমি জীবনে প্রথমবার রোপওয়ে চড়ব। সত্যি বলতে কি, বুক ধড়ফড় যে একটু করছিল না তা কিন্তু নয়, কিন্তু গোপা অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত, কারণ ও বলেই ছিল এবারে এসে কোথাও না কোথাও ও রোপওয়ে চড়বে। আর সেটা কি অদ্ভুতভাবে মিলে গেল, আমি তাই ভাবছিলাম। সত্যি কথা, মনের ভেতর থেকে কোনো জিনিস যদি চাওয়া হয় সেটা ঠিক হয়ই, তাই না? ওর বোধহয় একদম ভেতর থেকে, ও অন্তর থেকে চাইছিল যে ও রোপওয়ে চড়ুক, নাহলে আমার ঘোরার প্ল্যানে কিন্তু কোথাও কোনো রোপওয়ে ছিল না। ইনফ্যাক্ট আমি জানতামও না রায়গড় ফোর্টে এভাবে রোপওয়ে করে যাওয়া যায়। এই দেখুন, এই 4টে বক্স, এক সারি নাবে আর এক সারি ওঠে। একসঙ্গেই এই 4টে বক্স ওঠানামা করে, কেবল কারের মতো, তাই অনেকটা সুরক্ষিত। আমরা আমাদের গাড়িটার ভেতর, মানে এই বক্সটার ভেতর বসে পড়েছি। আমরা 3জন আছি এবং এছাড়াও একজন ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে আছেন। আমি তো গণপতি বাপ্পার নাম বলে রওনা দিয়ে দিলাম। বুকটা কিন্তু বেশ ধুরপুর করছে। আমাদের গাইড, আমাদের ইঞ্জিন আজকে ডাউন হয়ে গেছে একটুখানি। গোপা খুব খুশি, তার আর আনন্দ ধরে না। আমি প্রথমবার রোপওয়েতে উঠছি। দেখুন এবার ওপর থেকে রায়গড় জেলা কেমন লাগছে, বা এই পশ্চিমঘাট পর্বতমালা কেমন দেখতে লাগছে ওপর থেকে। তবে আমি কিন্তু সম্পূর্ণ শিওর নই এটা পশ্চিমঘাট পর্বতমালা নাকি সাহাদ্রি পর্বতশ্রেণী। আসলে আমি এই দুটো পর্বতে ভীষণ গন্ডগোল করে ফেলি, দুটোরই বিশাল রেঞ্জ তো এখানে, তাই কোনটা যে সাহাদ্রি আর কোনটা যে পশ্চিমঘাট এটা আমি খুব কনফিউজড হয়ে যাই আর কি। वर्षाएं बंद থাকে রোপওয়ে, যতদূর সম্ভব वर्षाएं। बारिश में बंद रहता है ना? हाँ, बंद ही रहेगा बारिश में। তবে এই যে রায়গড় ফোর্ট, এটা কিন্তু সি লেভেল থেকে 2700 ফিট ওপরে। ভাবুন তো একবার, সে সময় শিবাজি মহারাজ তৈরি করেছিলেন কি করে এই এত উঁচুতে এরকম দুর্গ। শুধু একটা তো নয়, সারা মহারাষ্ট্র জুড়ে আছে 300টা দুর্গ, ভাবা যায়? ছত্রপতি শিবাজি মহারাজ এই দুর্গকে তার নিজের রাজধানী করেছিলেন, সেটা 1674 সালে। যদি আপনি রোপওয়ে দিয়ে না আসেন তাহলে আপনাকে 1900টা সিঁড়ি কিন্তু চড়তে হবে। আচ্ছা, রোপওয়ের কিন্তু দুরকম ব্যবস্থা আছে, মানে ধরুন আপনি সিঁড়ি দিয়ে উঠলেন, রোপওয়ে দিয়ে নামলেন, সেটাও করতে পারেন, আবার রোপওয়েতে উঠে সিঁড়ি দিয়ে নামলেন, সেটাও করতে পারেন, বা দুটোই আপ ডাউন আপনি রোপওয়েতে করতে পারেন। আপনি যদি আপ ডাউন রোপওয়েতে করেন তাহলে আপনার খরচ আসবে মাথা পিছু 370 টাকা মতো। রোপওয়ে থেকে নেবে আমরা এবার এখান দিয়ে টিকিটটা দেখিয়ে তারপরে আমরা যাব দুর্গর ভেতর। দুর্গর মধ্যেও যাওয়ার জন্য কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে। এই যে এটা হচ্ছে সেই টিকিট ঘর, দুর্গের ভেতর যাওয়ার জন্য যে টিকিটটা আপনাকে কাটতে হবে। এবং এই সমস্ত দুর্গ রক্ষণাবেক্ষণের দায়িত্বে কিন্তু অবশ্যই ভারত সরকারের আর্কিওলজি ডিপার্টমেন্ট।
তবে এই ফোর্টে আসতে চাইলে আপনি কিন্তু শীতকালে আসবেন। আমরা এই সময় গেছিলাম মানে ফেব্রুয়ারিতে, তাতেই আমাদের প্রচন্ড কষ্ট হয়েছে, প্রচন্ড গরম ছিল। রোপওয়ে দিয়ে এসে যে আপনি নিস্তার পাবেন তা কিন্তু নয়, সিঁড়ি আপনাকে চড়তেই হবে। আমাদের এখন চড়তে হবে এই এতখানি সিঁড়ি, তাতেই আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। তাহলে পুরোটা চড়তে গেলে কি করতে হতো যদি 1900টা সিঁড়ি আমাদের চড়তে হতো। গোপা নিজেই নিজেকে উৎসাহ দিয়ে যাচ্ছে গান গেয়ে গেয়ে, যাতে ও খুব তাড়াতাড়ি সিঁড়িগুলোও চড়ে ওপরে উঠতে পারে। কিন্তু আমাদের অবস্থা বেশ কাহিল। এখন গাইবে সিঁড়ি ভাঙা কাকে বলে। তবু একটা দিকে ভালো, আপনি যখনই হাঁপিয়ে যাবেন তখনই কোথাও না কোথাও বসে আপনি একটু বিশ্রাম করে নিতে পারবেন। এই তুই চিনি খাবি? খা, তোর এতটা জল বেরোচ্ছে তুই। আমরা একটুখানি রেস্ট নিয়ে আবার সিঁড়ি চড়তে শুরু করেছি। কি গাছ? এই দিন অবশ্য আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আমার খুব একটা ভালো লাগছিল না। মানে আর ওরা দুজনেই কন্টিনিউ আমাকে চেষ্টা করছিল যাতে আমার বেশি শরীর খারাপ না হয়ে যায়। তাই আমরা অনেকটা বসে বসে সময় নিয়ে রেস্ট নিয়ে আমরা এই দুর্গটা আমরা দেখছিলাম। ওই সিঁড়ি ভেঙে এবার ওপরে উঠে এলাম। সমস্ত দুর্গের মতো এটারও একই রকম অবস্থা, মানে ভগ্নপ্রায়। রায়গড় ফোর্টে শিবাজি মহারাজ তার রাজধানী স্থানান্তরিত করেন 1674 সালে, আর তার 6 বছর পরই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর 1681 থেকে এই ফোর্টে রক্ষণাবেক্ষণ বা এই ফোর্টে রাজত্ব করেন তার সুযোগ্য পুত্র সম্ভাজি মহারাজ, আর তারপরে 1689 থেকে এখানে রাজত্ব করেন রাজারাম। আচ্ছা, এবার আমি একটা ঘর দেখাই। এখানে যে লেখা আছে রানীবাসা, মানে রানীর ঘর। এটা ছিল একটা ঘর। আপনি ভাবতে পারেন এটা একটা রুম। এখানে মুম্বাইতে 30টা 1 BHK ঢুকে যাবে। আমি বোধহয় কম বললাম, আরো বেশি ঢুকিয়ে দেবে এখানকার বিল্ডাররা। এটা নাকি একটা রুম। এই এত বড় একটা ঘর তখনকার দিনে রানী থাকতেন, বা এখানকার যারা সদস্য ছিলেন শিবাজি মহারাজের পরিবারের লোকজন। এই পুরোটা ছিল একজনের ঘর। সত্যি ভাবাই যায় না, না? হ্যাঁ, আমি এই ঘরটা দেখছিলাম, আর এক্স্যাক্টলি যে কথাটা এক্ষুনি আপনাদের বললাম, আমি সত্যি সত্যি কিন্তু সেটাই ভাবছিলাম যে এখানে মুম্বাইতে 20-30টা 1 BHK ঢুকে যাবে। এই জন্য বানিয়ে রাখতো, কিন্তু সামনে কোনো মন্দির আছে। এইটা আমি অন্য জায়গাতেও দেখেছি। দামি টাইপের। হ্যাঁ, চলুন এবার একটু সামনের দিকটায় যাই। এখান দিয়ে নেবে ওই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওইখানটায় যাব। দেখতে পাচ্ছেন দূরের পাহাড়টা? এখন পাহাড়টা সবুজ নয়, কারণ এখন তো বর্ষাকাল নয়। বর্ষাকাল হলে দেখতেন পাহাড়টা একদম সবুজ হয়ে আছে। এই পাহাড়টার একটা ইতিহাস আছে। এই পাহাড়টাকে বলে টকমক টক, বা খুব সহজ ভাষায় বলতে গেলে এটাকে পানিশমেন্ট পয়েন্টও বলা যেতে পারে। মানে যাকে পানিশমেন্ট দেয়া হতো, মানে যারা গুরুতর অপরাধী তাদেরকে এই পাহাড়ের কোণে নিয়ে যাওয়া হতো এবং এই পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়া হতো নিচে। সেটাই ছিল তাদের পানিশমেন্ট। এই দেখুন, এটা এক ছবি। এটাই হচ্ছে আসল পাহাড়ের রূপটা। এরকমই লাগে দেখতে পাহাড়টাকে। আবার সেই হাতে হাতে সহচরী। আমরাও পাহাড় ভাঙার থেকে কিছু কম কাজ করছি না। এই সিঁড়িগুলো আমাদের কাছে পাহাড়েরই সমান। पीने का पानी इसमें रखते हैं, इसमें अच्छा, ताकि ठंडा पानी पत्थर में ठंडा रहता है ना, अरे पीने का पानी। पीने का पानी। और ये এই যে জায়গাটা, এখানে খাবার জল ধরে রাখা হতো। পাথরের মধ্যে রাখলে জল ঠান্ডা থাকতো। এবার একটা মজার জিনিস দেখুন, বাথটাব। भी है तो पानी
তখনও ছিল হ্যাঁ। বাথটব, ভাবুন তো। अरे वाह की टेक्नोलॉजी। करेंसी इधर बनाते थे। अच्छा यहाँ पे करेंसी हाँ, बनते अभी थे नासिक उनका। में उस टाइम का। अभी शिवाजी नासिक में महाराज है। का खुद का करेंसी हाँ, चालू खुद किया का। था ना उन्होंने। हाँ, वो इधर बनता है। हम्म। গাইড দাদা কি বললেন শুনলেন তো? এই জায়গাটা ছিল শিবাজি মহারাজের নিজস্ব ট্যাঁকশাল। এই যে জায়গাটা দেখছেন, এটা মহিলাদের জন্য বানানো হয়েছিল। এটাকে বলে পালকি দরওয়াজা। এটার সামনে আছে গঙ্গাসাগর লেক। আর একবার দেখুন বাথটবটা। এই যে বাথটব এটা, আর এইখান দিয়ে বাজে যে জলটা সেটা বেরিয়ে যেত। কি অসাধারণ নিকাশি ব্যবস্থা ছিল, একবার ভাবুন তো। শনিবার ভাড়ার মতো রায়গড় ফোর্টও কিন্তু ওপরের মহলগুলো বানানো ছিল কাঠ দিয়ে। 1818-তে ব্রিটিশরা বোমা ফেলে সমস্ত ফোর্টকে জ্বালিয়ে দেয়। বলা হয় 11-12 দিন ধরে নাকি রায়গড় ফোর্ট জ্বলেছিল। এখন তো দেখছেন কিচ্ছু নেই, এটাও ধ্বংসাবশেষ। এটাও শুধু ভিতটুকুই পড়ে আছে মাত্র। আর তার মাঝে কিছু কিছু জায়গা অতীতের সাক্ষী বহন করে দাঁড়িয়ে রয়েছে নীরবে। तोरणটা দেখানো একদম गेट ऑफ इंडिया। हाँ, इसको देख के बना। ये 400 साल, गेट ऑफ इंडिया 200 साल। हाँ বুঝছো गेट ऑफ इंडियाটা কে বানিয়েছিল? पंचम जॉर्ज। এই গেটটা আর গেটওয়ে অফ ইন্ডিয়া একই রকম দেখতে। এইটা দেখেই গেটওয়ে অফ ইন্ডিয়া বানানো হয়েছিল। এটার বয়স 400 আর গেটওয়ে অফ ইন্ডিয়ার বয়স 200, যেটা মুম্বাইতে আরব সাগরের তীরে। এবার চলুন, অ্যাকচুয়ালি যে জায়গাটাতে ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেক হয়েছিল সেই জায়গা হচ্ছে এইটা। এইখানেই ওনার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়েছিল। আর একটা মজার কথা বলি, এখানে যখন ওনার রাজ্যাভিষেক হয় তখন অনেক বড় বড় হাতি ছিল এখানে। সবাই অবাক হয়ে যায়, এত বড় বড় হাতি এত উঁচুতে উঠলো কি করে, পাহাড়ের মধ্যে হাতিকে তোলা হলো কি করে। শিবাজি মহারাজ কি করেছিলেন জানেন? হাতিগুলো যখন ছোট তখনই হাতিগুলোকে পাহাড়ের ওপরে নিয়ে চলে এসেছিলেন, যখন এই দুর্গটা তৈরি করছিলেন উনি। হাতিগুলোকে এখানেই উনি বড় করেছিলেন। কি দারুণ বুদ্ধি ভাবুন তো একবার। এমনই ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজ। তবে একটা কথা বলবো, শিবাজি মহারাজের এই জায়গাটাকে আর একটু ভালো করে কি রাখা যেত না? আমি আবার সেই একই ধরনের কথাতে বারবার চলে আসছি। এই জায়গাটা কি সত্যি এরকম ভাবেই রাখার কথা? শিবাজি মহারাজের জন্য কি আর একটু ভালো করে সংরক্ষণ করা, আর একটু যত্ন করা, সেটা কি সম্ভব নয়? দেখা যাক, হয়তো ভবিষ্যতে হবে। এবার একটা আপনাদের মজার জিনিস বলি। শিবাজি মহারাজ ওখানে বসে তার রাজ্য পরিচালনা করতেন, মানে ওটা ছিল রাজ দরবার। আর এই যে গেটটা দেখছেন, এই যে গেটটা, এই গেটটাতে যদি কেউ দাঁড়িয়ে ফিসফিস করেও কথা বলতো তাহলেও কিন্তু উনি শুনতে পেতেন। এবং আমাদের গাইড দাদা দেখালেন, উনি যদি এখানে একটা কাগজ ছেড়েন এবং ওইখানে যদি আমরা দাঁড়িয়ে থাকি, মানে যেখানে শিবাজি মহারাজের স্ট্যাচুটা রয়েছে, পরিষ্কার কিন্তু সেই কাগজ ছেঁড়ার শব্দটা শোনা যাচ্ছে। মানে এমনই একটা টেকনোলজিতে এটা বানানো হয়েছিল যে এখানে দাঁড়িয়ে কেউ কোনো গোপন আলোচনা করলেও সেটা শিবাজি মহারাজের কান অবধি ঠিক পৌঁছে যেত। এবার এই ফ্ল্যাগটা দেখুন। এই ফ্ল্যাগটার যে উচ্চতা, এখানে 26শে জানুয়ারি, 15ই আগস্ট এখানে ফ্ল্যাগ উত্তোলন হয়। এবং আমাদের গাইড দাদা বললেন এই ফ্ল্যাগের মাপ এক্স্যাক্টলি দিল্লির লাল কেল্লাতে যে ফ্ল্যাগ উত্তোলন হয় দুটোর মাপ একদম সমান। এইখান থেকে একদম সোজাসুজি শিবাজি মহারাজের রাজ দরবার দেখা যায়। এই রাস্তা দিয়ে গেলে আপনার সামনে পড়বে সবজি মান্ডি।
সমস্ত দুর্গগুলোতেই অনেক লোকজন বাস করতেন। আচ্ছা, আর একটা জিনিস দেখুন, দূর থেকে দেখাই। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, দেখে কি মনে হচ্ছে? মসজিদ মনে হচ্ছে তো? হ্যাঁ, মসজিদের মতো করেই ওখানে ওটা বানানো হয়েছিল, কারণ ওটার সামনে আছে শঙ্কর ভগবানের একটা মন্দির এবং শিবাজি মহারাজের সমাধি ওখানেই অবস্থিত। ওই মন্দিরের যাতে কোনো ক্ষতি না হয়, কোনো মুসলিম শাসক বা মুঘল, তখন তো মুঘল সাম্রাজ্য চলছে, মুঘল সাম্রাজ্যের কেউ শঙ্কর ভগবানের মন্দিরকে ধ্বংস করতে না পারে, তাই জন্যে ওইখানে যেটা বানানো হয়েছিল সেটা একটা মসজিদের আদলে বানানো হয়েছিল, যাতে ওদের দেখে ভ্রম হয় যে এটা একটা মসজিদ। মন্দির যাতে সুরক্ষিত থাকে। এই জায়গাটাই হচ্ছে সবজি মান্ডি। এখানেও শিবাজি মহারাজের স্ট্যাচু বসানো রয়েছে। এই পুরো জায়গাটাতে আগে সবজি বিক্রি হতো, মানে এখানকার যারা বাস করতেন লোকজন, তাদের জন্য। এবার আমাদের ফেরার পালা। এই রাস্তা ধরে এবার আমাদের আস্তে আস্তে নেমে যেতে হবে। আমরা যথেষ্ট ক্লান্ত, মানে এত উঁচু উঁচু সিঁড়ি উঠে, মানে রোপওয়ে করে এসেও যে আমরা এতটা ক্লান্ত হয়ে যাব সেটা বুঝতে পারিনি। কেমন লাগলো বল এবার? আমি এই ভিডিওটা তাহলে এবারে এখানেই শেষ করি। এবার আমাদের ফেরার পালা। আমাকে জানাতে ভুলবেন না কিন্তু রায়গড় ফোর্ট আপনাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সেটাই করবেন যেটা মন চায়। পরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত টাটা।